দুপুর দর্শক আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। মতিঝিলের পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছে এনবিআরের গোয়েন্দা সেল সিআইসি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালায় সিআইসি। এ সময় 128 নম্বর লকার জব্দ করে গোয়েন্দা সেল। লকারের 2টি চাবি শেখ হাসিনার কাছে রয়েছে। এছাড়া ব্যাংকটিতে 12 ও 14 লাখ টাকার 2টি এফডির পাওয়া গেছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ব্যাংক হিসাব ও লকারের হদিস জানতে 65 ব্যাংকে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 8.29%। গত জুলাই মাসে এই হার ছিল 8.55। গত রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত তথ্য অনুযায়ী আগস্ট মাসে মূল্যস্ফীতি হয়েছে যা গত 37 মাসের মধ্যে সর্বনিম্ন। 2022 সালের জুলাই মাসে 7.48% মূল্যস্ফীতি হয়েছিল। এরপর আর কখনো 8%-এর নিচে মূল্যস্ফীতি নামেনি। বিবিএসের হিসাব অনুসারে আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.60%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার হয় 8.60%। খাদ্য খাতে আগের মাসের চেয়ে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে, কমেছে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি। দর্শক, কমছে মূল্যস্ফীতির হার, জনজীবনে এর প্রভাব এবং আসলে কতটা স্বস্তি এসেছে এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই। আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ভোক্তা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং সবশেষ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সচিব এবং বর্তমান তিনি নতুন করে দায়িত্ব নিয়েছেন ক্যাবের তিনি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব শফিকুজ্জামান। তাকে আমরা আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। জনাব শফিকুজ্জামান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের যে বিষয়টি আমরা আজকে নির্ধারণ করেছি যে মূল্যস্ফীতি কমছে, কিন্তু সেটি আসলে জনজীবনে কতটা প্রভাব ফেলছে, কতটা স্বস্তি এসেছে, এই জায়গাটিতে নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করতে চাই। তার আগে আপনাকে অভিনন্দন জানাতে চাই, আপনি ক্যাবের কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির পদে নির্বাচিত হয়েছেন এবং এই বিষয়টি নিয়ে যারা ভোক্তার স্বার্থ নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে, সেই প্রতিষ্ঠানটির আপনি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আমরা নিউজ 24 পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং একই সাথে আপনার কাছ থেকে জানতে চাই, এই যে মূল্যস্ফীতি কমছে সেটি আসলে জনজীবনে কিভাবে স্বস্তি ফেলবে বলে মনে করেন এবং কতটা স্বস্তি এসেছে বলে দেখছেন? ধন্যবাদ নিউজ 24-কে এবং আমাদের নিউজ 24-এর দর্শকদের। এবং আমি আসলে গতকালকে ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি এবং এটি একটা চ্যালেঞ্জ আমাদের। আমি যেহেতু আপনারা ইতিমধ্যেই বলেছেন যে আমি ভোক্তা অধিকারের মহাপরিচালক ছিলাম এবং আমি সম্প্রতি শ্রম সচিব হিসেবে আমাদের অবসর যে প্রস্তুতির ছুটিতে আমি গিয়েছি এবং সেই হিসেবে আমি এখন ভোক্তার কণ্ঠস্বর হিসেবে আমাদের ক্যাব যে কাজ করছে সেই কাজগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করব। এখানে আপনি যে মূল্যস্ফীতির কথাটা বলেছেন এবং যে স্ট্র্যাটেজি দিয়েছেন, সেটি গত 36 মাসের মধ্যে খাদ্য পণ্যের ক্ষেত্রে 7.5 এবং আমাদের সার্বিক মূল্যস্ফীতি 8.6 এর কথা যেটা বলেছেন, যেটি এটি ডাবল ডিজিটে ছিল এবং সেখান থেকে এখন 1 ডিজিটে এবং আস্তে আস্তে আপনার কমতির দিকে। এখানে মূল্যস্ফীতির প্রভাবটা কতটুকু হবে? অবশ্যই যত মূল্যস্ফীতি কমে যাবে তখন মানুষ এটা অ্যাফোর্ড করতে পারবে। মানুষ তো আসলে অনেক জায়গায় কম্প্রোমাইজ করে, অর্থাৎ আগে যে কনজাম্পশন ছিল, আমাদের আয় ইনকাম তো বাড়েনি, সেই কারণে আয় ইনকাম না বাড়ার ফলে যখন আপনার খাদ্যদ্রব্য সহ আদার্স যখন পণ্যের যখন আপনার মূল্যস্ফীতি হয় তখন সে কম্প্রোমাইজ করে, সে তার কনজাম্পশনটা কমিয়ে দেয়। এখানে একটা জিনিস যেটা মূল্যস্ফীতি কমে যাওয়া, এটা একটি ভালো লক্ষণ, কিন্তু আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটি হলো যে আমাদের ইনকাম কি বেড়েছে কিনা বা ইনকামটা আরো মানে আগের থেকে কমেছে কিনা। এখানে আপনি জানেন যে আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম 1 বছর এবং সেখানে আমাদের বিভিন্ন কারণে আমাদের 5 আগস্টের পরে শ্রমিক অসন্তোষ বা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যখন তারা আসলো, অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং অনেকেই বেকার হয়ে পড়েছে।
এখন যে ব্যক্তিটা আগে যেটা তার জব ছিল সে চাকরি করতো এবং সেখানে তার একটা ইনকাম ছিল, এখন যার চাকরি হারিয়েছে তার তো আসলে মানে ইনকামের যে সোর্সটা সেটা বন্ধ হয়ে গেছে। সেখানে মূল্যস্ফীতি যে কমেছে এটা তো আসলে তার কাছে কতটুকু ইম্প্যাক্ট করবে। তো এই জিনিসগুলো সার্বিকভাবেই আমাদের ভাবতে হবে। অর্থাৎ আমাদের যে কনজামশনের যে প্যাটার্ন, আমরা অনেক সময় এটা কম্প্রোমাইজ করি। আগে ওই যেটা আমরা দেখেছি এবং আপনারা বিভিন্ন সময় প্রচার করেছেন, আগে হয়তো বাচ্চাকে একটা ডিম দিত, এখন সেটা শেয়ার করে দুটো বাচ্চাকে একটা ডিম দিচ্ছে। এখানে মানুষ এইভাবে কম্প্রোমাইজ করছে। কিন্তু এটাও ঠিক যে আপনার মিনিমাম যে একটা প্রয়োজন, পুষ্টির প্রয়োজন বা তার জীবন মানের বা জীবন যাত্রার জন্য যে প্রয়োজন, সেই জায়গাটায় আমরা কি তার ইনকামটাকে আমরা নিশ্চিত করতে পেরেছি, সেই বিষয়ে আসলে সার্বিক বিষয়ে আমাদের এটা ভাবতে হবে। আমাদের মূল্যস্ফীতি যেটা আমাদের স্ট্যাটিস্টিক্যালি যে এই মাসে আমরা দেখাচ্ছি যে কমেছে, কিন্তু সেই তুলনায় আমাদের প্যারালালি আমাদের ইনকামের যে সোর্স গুলো সেগুলো কি বৃদ্ধি পাচ্ছে অথবা সেগুলো কি সংকুচিত হয়ে গেছে কিনা, সেই বিষয়টিও আসলে ভাবার দরকার আছে বলে আমি। জনাব শফিকুজ্জামান, আপনি তো শ্রম মন্ত্রণালয়ের সচিব ছিলেন। আপনি বলছিলেন যে 5 আগস্টের পর নানান সহিংসতা বা রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতার কারণে অনেক মিল কারখানা বন্ধ হয়ে গেছে। আপনাদের কাছে কি কোনো ডাটা আছে যে আসলে কি পরিমাণে মানুষ কর্মসংস্থান হারিয়েছে এবং তারা যারা কর্মসংস্থান হারিয়েছে তাদের উপরে এই যে মূল্যস্ফীতির চাপটা কিভাবে পড়েছে? আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে আমাদের আসলে মানুষের দাবি দেওয়ার ঝুলিটাও বেড়েছে। তারা অনেক বেশি প্রতিবাদী। বিশেষ করে আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় সেক্টর হলো আপনার আরএনজি সেক্টর এবং তৈরি পোশাক খাত। এবং এই তৈরি পোশাক খাতটা বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের লিডিং পজিশনে আছে, আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। এখন এই জায়গাগুলোতে যেটা হয়েছে এটি হলো এটা একটা কারণ আছে। সেই কারণটা হলো যে ওই আগের রিজিমে যারা ছিলেন, এই ব্যবসার সাথে যারা নেতৃবৃন্দ ছিলেন বা যারাই ছিলেন, তারা তো অনেকেই আপনার দেশ থেকে পালিয়ে গেছে, আন্ডারগ্রাউন্ডে আছে, অনেকেই আপনার বিহাইন্ড দ্য বার অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর জেলে আছে। সেক্ষেত্রে একটা ট্রেন্ড হয়েছে যে যদি মালিক যদি এভাবে অ্যাভেলেবেল না থাকে এবং সেখানে তাদের যে মামলা মোকদ্দমা হয়েছে সেখানে ইভেন তাদের যেটা হয়েছে যে তাদের বিজনেস অ্যাকাউন্ট গুলো আপনার এই মামলার কারণে আপনার বন্ধ হয়ে আছে। এবং এরকম বড় বড় অনেকগুলো গার্মেন্টস যারা আসলে এটা কন্টিনিউ করতে পারছিল না এবং সেটা একটা সময় শ্রমিক অসন্তোষ দেখা দিল। এবং আপনারা দেখেছেন যে গত 1 বছরে বিভিন্ন রাস্তা, বিশেষ করে আমাদের আশুলিয়া সাভার অঞ্চল, আমাদের গাজীপুর টঙ্গী অঞ্চল সহ নারায়ণগঞ্জের এইসব জায়গাগুলোতে প্রায় আপনার রাস্তা ব্লক করা হচ্ছে এবং প্রতিদিনই তাই হচ্ছে। আমাদের যে শ্রম ভবন বিজয়নগর আছে সেটা তো সবসময় অবরুদ্ধ আছে। এই অসন্তোষ গুলো যেটা হয়েছে যে তারা বেতন পাচ্ছিল না এবং সেই ফ্যাক্টরির মালিকরা যেহেতু সার্ভিসে নাই সেই কারণে একটা আছে। এবং এখানে এমনও হয়েছে যে এই দাবি দেওয়ার বহরগুলো এমন ছিল যে 3 বছর আগে যে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তারাও এখন তাদের যত বকেয়া পাওনা নিয়ে দাবি দেওয়া নিয়ে আসছে। এটা আমরা কেস টু কেস অনেকগুলোই হ্যান্ডেল করেছি এবং সেখানে আমরা সরকারের পক্ষ থেকে, শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা তাদেরকে যেগুলো ফাইনাল সেটেলমেন্ট বলে আমাদের শ্রম আইন অনুযায়ী সেটা দেওয়া হয়েছে। কিন্তু এই লোকগুলো, আমরা যে বড় বড় গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে সেই লোকগুলো তো কর্মহীন হয়ে গেছে। আমরা এখন চেষ্টা করছি এখানে বিদেশি ইনভেস্টর এলে বা অন্য কোনো ভাবে এইগুলো রান করা যায় কিনা। মূলত আমাদের কর্মসংস্থান যদি আমরা না করতে পারি, অ্যাকচুয়ালি যারা কর্মে ছিল সেগুলো যেমন বন্ধ হয়ে গেছে এবং প্রতি বছর আপনারা জানেন যে আমাদের 22 লক্ষ লোক আমাদের কর্মে ঢোকে এবং তার মধ্যে একটা অংশ বিদেশে যায়, কিন্তু বাকিরা তো দেশে। এখন আমরা যতক্ষণে এমপ্লয়মেন্ট জেনারেট না করতে পারবো, যতক্ষণে আমরা এখানে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেট হয় এটা তো প্রাইভেট সেক্টরে, সরকারি ভাবে তো আমরা কয়েকজনকে চাকরি দিতে পারবো। আর সেখানে আমাদের বড় অংশই কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে, অর্থাৎ আমাদের এখানে ইনভেস্টমেন্ট যদি আসে, এখানে যদি ইন্ডাস্ট্রি হয় তখনই তো কর্মসংস্থান হবে। এই জায়গাটায় যেটা হয়েছে যে এই সময়টা আমরা চেষ্টা হচ্ছে, সরকারও চেষ্টা করছেন, বিশেষ করে আমাদের বিডা থেকে বা এরকম যে বাইরের ইনভেস্টমেন্ট আসার জন্য ট্রাই করছে। তাই সেই জায়গাগুলোতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে সবকিছুই। তাই সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের ইকোনমির যে এটাকে বুস্ট আপ করার জন্য মূলত আমাদের
ইনভেস্টমেন্ট দরকার, সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা বিদেশে এফডিআই থেকে হোক, এভাবে করা দরকার। এবং তার মাধ্যমে আমরা যদি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি তাহলে মানুষের ইনকাম হবে, তখন কিন্তু সে একটা কমফোর্ট জোনে থাকবে। আর এটা যদি না হয় তাহলে আমরা এই কিছুদিন আগে আমি শ্রম মন্ত্রণালয়ে ছিলাম, সেখানে আমরা একটা রিপোর্ট নিয়ে কাজ করছিলাম যে গাজীপুর এলাকায় আপনার প্রচুর পরিমাণ ক্রাইম বেড়ে গেছে। সেটার কারণ হলো যে ওখানে আপনার প্রচুর লোক আপনার কর্মসংস্থান হয়ে পড়েছে, অনেকে চাকরি হারিয়েছে। এবং তারা কি করবে, যার একটা ইনকাম ছিল, ধরেন গার্মেন্টস থেকে সে 20 বা 30,000 টাকা পেতো, সেখানে তার বাচ্চা স্কুলে যেত, তার পরিবারটা চলতো। এখন যখন তার ইনকামটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, জবলেস হয়ে গেছেন, তখন তাকে তো আসলে আর কোনো ওয়ে নাই, তখন কিন্তু তারা বিভিন্ন ক্রাইমে জড়িয়ে করছে, তারা আপনার ড্রাগ ট্রাফিকিং করছে, ইভেন তারা চুরি ছিনতাইয়ের মতো এরকম মানে আপনার জঘন্য অপরাধ করছে। এটি কিন্তু সমাজে একটা অস্থিরতা তৈরি করছে। সেখানে এই আইন শৃঙ্খলা বা যেটাই পরিস্থিতি, যেটাই আমরা বলি, সেটাকে রেজিস্টোর করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো মানুষকে কাজে ফিরিয়ে আনা। এবং সেটার জন্য আসলে আমাদের এখন এই মুহূর্তে আমি মনে করি একটা ওয়ান অফ দা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা এখানে কিভাবে অপরচুনিটি তৈরি করবো। ভোক্তার ডিজি ছিলেন এবং সেখানে আপনি কাজ করেছেন মানুষের ভোক্তাদের কিভাবে আসলে ভোগান্তি দূর করা যায় বা পণ্যের দাম কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। এই আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা আপনার সাথে সরাসরি কাজ করার অনেক অভিজ্ঞতাও আছে। আপনি ভোক্তা থেকে শুরু করে শ্রম মন্ত্রণালয়ে এসেছেন, পুরো সময়টাই জুড়ে গণমাধ্যম কর্মীরা আপনার সাথে কাজ করেছে এবং আমরা দেখেছি যে আপনি আসলে এই ভোক্তাদের স্বস্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। সেই চ্যালেঞ্জগুলো কেমন ছিল এবং কতটা পেরেছেন বলে মনে করেন? হ্যাঁ, এটা খুবই একটা ভালো একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমি সরকারের সাথে 31 বছর 4 মাস মূলত কাজ করেছি এবং সর্বশেষ আমি বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা এবং শ্রম মন্ত্রণালয়ে কাজ করেছি, ভোক্তা ডিজি হিসেবে কাজ করেছি। ওই সময় আসলে সরকারের মধ্য থেকে এক ধরনের কাজ করার অভিজ্ঞতা। এবং আপনারা জানেন যে আমরা যারা সরকারের মধ্যে আছি তাদের যেটা থাকে, আমাদের তো অনেকগুলো রুলস রেগুলেশন থাকে, অনেক বিষয় হয়তো আমি ভাবছি এইভাবে করব, সেটা আসলে অনেক সময় এটা করা যায় না, অনেক সীমাবদ্ধতা থাকে, অনেক শৃঙ্খলতা থাকে। এবং এখানে আমাদের সরকার একটা যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে অথবা এখন ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে তাদের পলিসি অনুযায়ী আমাদেরকে ওইটাকে অনুযায়ী কাজ করতে হয়, বা আমাদের হায়ারার্কি যেটা আছে ওইটা মেনটেন করে কাজ করতে হয়। এখন ধরেন আমি অনেকটাই মুক্ত মানুষ, এবং সেই মুক্ত মানুষ আমার ভালো লাগার জায়গাটা ছিল আমাদের ভোক্তার অধিকার রক্ষা, আমাদের কনজিউমারদের রাইটস প্রতিষ্ঠা করা। এবং সেই জন্য আমি যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা আছে সরকারের মধ্যে, আমার এই অভিজ্ঞতাটা দিয়ে আমি এখন মুক্ত মানুষ হিসেবে আমরা ক্যাবে কাজ করবো। এবং আমি আশা করবো যে আপনাদের যে সাপোর্ট আমরা পেয়েছি, আমি আসলে অনেক সাপোর্ট দিয়েছেন আপনারা আমাদের, আপনাদের মাধ্যমে আমরা জনগণের সাথে কানেক্ট করতে পেরেছি। সেই হিসাবে আমি এটুকু বলবো যে ক্যাবকেও আপনারা সাপোর্ট করবেন, এবং ক্যাবের পক্ষ থেকে যেটা করার, এটা কিন্তু আমাদের অসীম কাজ করার সুযোগ আছে। সেখানে যেখানে কনজিউমার রাইটস ব্যাহত হচ্ছে সেখানেই কিন্তু আমরা কাজ করতে পারবো, মুক্তভাবেই কাজ করতে পারবো। এই জন্য আমরা সবার সাপোর্ট চাচ্ছি। না, আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা কাজ করতে গিয়ে আসলে কোন কোন বাধার সম্মুখীনগুলো হয়েছেন সেগুলো তো আপনি জানেন। এখন যেহেতু ক্যাবে এসেছেন, ক্যাব হচ্ছে ভোক্তাদের জন্য আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে। আপনি যে জিনিসটি আপনার অভিজ্ঞতায় ছিল যে উদ্যোগগুলো নিয়েছেন বা করতে পারেননি বা করতে পেরেছেন, সেই জায়গাটার সাথে এখন ক্যাবের আপনি যখন সভাপতি হয়েছেন তখন আপনাদের তো দাবি এখন সরকারের কাছে যাবে, সেই বিষয়টা যদি একটু রিলেট করতেন যে এই ক্ষেত্রে আসলে ভোক্তা অধিকারের সক্ষমতা কতটুকু আছে বা রয়েছে, সেখানে মানে কিভাবে আসলে কাজ করা যায়। আমি তো কেবল দায়িত্ব নিয়েছি, আমি আপনাদেরকে এর সাথে বসে সবাইকে নিয়েই কাজ করব। কারণ প্রাইভেট সেক্টরে তো চ্যালেঞ্জ যে নাই তা নয়, সেখানে আমি মনে করি যে আমাদের অনেকটাই জনগণের পক্ষে অনেক বড় আকারে কাজ করার সুযোগ আছে। এটি কনজিউমার রাইটস এর ক্ষেত্রে যেমন একটা আইনের মধ্যে সীমাবদ্ধ, এখানে আমাদের অন্য যে সেক্টরগুলো আছে যেগুলো ভোক্তা অধিকারের সেক্টরের মধ্যে না, ওখানে 10টা সেক্টর নিয়ে কাজ করার আছে। কিন্তু এর বাইরেও অনেকগুলো সেক্টর আছে, আমাদের হেলথ নিয়ে কাজ করার, এডুকেশন নিয়ে কাজ করার, পরিবহন নিয়ে কাজ করার,
ট্যুরিজম নিয়ে কাজ করার, অর্থাৎ যেখানে তার রাইট কর্ম হচ্ছে সেখানে কিন্তু কাজ করার সুযোগ আছে। আর একটা জিনিস হলো আমাদের দেশে একটা যে সচেতনতার এটা চরম অভাব আছে। আমরা যেটা আছে ধরেন আমরা যেমন স্ট্রিট ফুড, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, স্ট্রিট ফুড কিন্তু সারা ওয়ার্ল্ডে পপুলার, কিন্তু আমাদের এই দেশে যেভাবে নোংরা পরিবেশে এগুলো পরিবেশন করা হয়, আমরা তো কিনছি, আমরা খাচ্ছি, এই কারণে তো সেটা বিক্রি হচ্ছে। তা সেই জায়গাগুলোতে আমাদের আসলে একটা অ্যাওয়ারনেস বিল্ড করা, অর্থাৎ ভোক্তাকে এই বিষয়গুলো যদি আমি অ্যাওয়ারনেস বিল্ড করতে পারি, অর্থাৎ আমাদের স্বাস্থ্যসম্মত খাবার থেকে শুরু করে আমাদের যে শিক্ষার অধিকার বা এই ধরনের যে বিষয়গুলো আছে, সেই অ্যাওয়ারনেসটা বিল্ড করতে পারলে আমার মনে হয় যে আমরা সবাই মিলে আমাদের যে কনজিউমারদের যে অধিকার আছে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এর বাইরেও আমি অলরেডি গতকালকে দায়িত্ব নিয়ে আমি একটা ছোট মিটিং করেছি। আগামীকালকে আমি সারা বাংলাদেশে আমাদের ক্যাবের যারা প্রতিনিধি আছে তাদের সবার সাথে আমি একটা ঝুমিয়ে মিটিং করবো। আমি যে বিষয়টি আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে ক্যাব তো মানুষের অধিকার নিয়ে কথা বলে, ভোক্তার অধিকার নিয়ে কথা বলে। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনি তো ভোক্তার ডিজি ছিলেন এবং আপনি জানেন যে আসলে এই যে পণ্যের দাম বাড়ার পেছনে কারণগুলো কি থাকে বা কোথায় থেকে এগুলো হয়। এখন আমরা দেখতে পাচ্ছি বাজারে সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, শুধুমাত্র আলুর দামটা কম, বাকি সব সবজির দামে কিন্তু ৮০, ৯০, ১০০ বা কোনোটি ১০০-র উপরে দাম রয়েছে। আসলে এটির কারণটি কি, মানে কেন এত সবজির দামটা কমছে না? বা আমরা দেখতে পাচ্ছি যে চালের দামও কিন্তু ঊর্ধ্বমুখী আছে, চালের দামও কমছে না। এই জায়গাটাতে আপনার অবজারভেশনটা যদি একটু বলতেন। আসলে আমাদের বাংলাদেশে বিপণন ব্যবস্থায় চরম ঘাটতি আছে। আমরা সুন্দর বাজার ব্যবস্থা তৈরি করতে পারি, সেটা মানে আমাদের যারা কৃষকরা উৎপাদন করে এবং আমরা ভোক্তা পর্যায়ে এখানে যে হাট বদল হচ্ছে এবং সেখানে যে সিন্ডিকেট গুলো কাজ করে, কিছু আছে আপনার দেখা যায়, কিছু অদৃশ্য হাট গুলো আছে, এবং এই হাট বদলের ফলে আমার এখানে প্রতিটা স্তরে স্তরে কিন্তু এই দামগুলো বেড়ে যায়। আমরা একটা স্টাডি করেছিলাম, তখন কারণ বাজারে আপনার উত্তর দিক থেকে যে ট্রাকটা রাতের বেলা ঢোকে, সেই ৩০ টাকার সবজি যখন দক্ষিণ দিক দিয়ে বের হয় অন্য একটা ছোট বাজারে, সেখানে এটা ওখানেই আপনার প্রায় ডাবলের বেশি দাম হয়ে যায়। আসলে যে বিষয়টি রয়েছে, এটা আমাদের টোটাল একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, তাই আমরা ওই সিস্টেমের জায়গাটা আমরা উন্মোচন করতে চাই। আমি যখন সরকারি ছিলাম তখন অনেক কিছু হয়তো মানে আপনার সীমাবদ্ধতা ছিল, এটা আপনারা জানেন। সেখানে ওই সীমাবদ্ধতার মধ্যে হয়তো অনেক কিছুই আমরা করতে পারিনি, কিন্তু এখন আমি অনেকটাই মুক্ত মানুষ। সেখানে আমরা এই বিষয়গুলো মানুষের কাছে জানাবো আপনাদের মাধ্যমে, আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, অর্থাৎ মানুষ বুঝতে পারবে যে কোন জায়গাটা প্রবলেম আছে, এবং আমরা তখন সরকারের সাথে অ্যাডভোকেসি করবো যে এই জায়গাগুলোতে এই মানুষগুলো আপনার এখানে ম্যানিপুলেট করছে, এখানে সিন্ডিকেশন হচ্ছে, অতএব এই জায়গাগুলোতে আঘাত করা দরকার। এবং আমরা সেই জায়গাটায় আপনাদের জনগণকে নিয়ে, আপনাদের মিডিয়াকে নিয়ে আমরা ওই ভয়েসটা রেজ করবো, এবং ওই ভয়েসের মাধ্যমে আমরা যে জায়গাগুলোতে অনিয়ম আছে সেটি সরকারকে সরকারের সাপোর্ট নিয়ে এই বাধাগুলো দূর করবো। একটা কৃষক সে একটা উৎপাদন যেটা করে, যেমন আলুর কথা বললেন, সে যদি প্রপার মূল্যটা যদি না পায় তাহলে সে তো আলু চাষে উদ্বুদ্ধ হবে না। আমরা যেটা আছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একজন কৃষক যে তার উৎপাদন খরচ পর্যন্ত তারা পাচ্ছে না। আমাদের এটাও তো কৃষকের একটা অধিকার, অর্থাৎ যে সে তার উৎপাদন খরচ সহ সে তো তার বছরে তার অন্য আলু বিক্রি করে সে তো তেল কিনবে অথবা সে কাপড় চোপড় কিনবে। তাই সেই জায়গাগুলোতে আমি তো তাদের এই যে ওখান থেকে যে উৎপাদন খরচের যদি মূল্য না পায় তাহলে সে তো আসলে আপনার আরো ভার্নারেবল গ্রুপে চলে যাবে। আমাদের যে কাজটা হলো যে এই অনিয়মগুলো যে জায়গায় আছে এগুলো আমরা ডিগ আউট করবো। সারা বাংলাদেশে আমাদের সঙ্গে আমাদের ভোক্তা আমাদের ক্যাবের লোকজন আছে, তাদেরকে নিয়ে আমরা এই জিনিসগুলো জাতির কাছে উন্মুক্ত করব এবং সরকারের সাথে অ্যাডভোকেসি করবো যে এই জায়গাগুলোতে আমাদের রিফর্ম দরকার, এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার। কারণ হলো যে এখানে আমরা প্রতিটা স্টেজে যে কনজিউমার রাইটস হচ্ছে প্রতিটা ধাপে ধাপে, আমি এর আগে বলেছিলাম যে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর যাওয়া পর্যন্ত আমরা আমাদের রাইটস গুলো আমরা বিভিন্নভাবে ভায়োলেট হচ্ছে, আমাদের অধিকার বঞ্চনার শিকার আমরা হচ্ছি।
আমরা এই সেক্টর ওয়াইজ আমরা এই কাজগুলো করবো এবং সেখানে আমি খুব শীঘ্রই হয়তো আগামী সপ্তাহে আমি এই বিষয়ে প্রেসের সাথে আমি ডিটেলস কথা বলবো এবং সেই অনুযায়ী আমি প্ল্যান করছি যে আমরা কি কি প্রায়োরিটি বেসিসে কাজ করবো এবং সেটা বিস্তৃত হবে আমাদের সেক্টর ওয়াইজ, যে আমরা হয়তো হেলথ সেক্টর নিয়ে কি কাজ করবো। আপনারা দেখেছেন অনেক ফেক প্রোডাক্ট ওষুধ আছে বা এরকম আছে। আমাদের এই এডুকেশন সেক্টর নিয়ে কাজ করা, পরিবহনের একটা বড় ধরনের আছে, যে আপনারা জানেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যাচ্ছে তাই আপনার বিআরটি এর যে ভাড়া নির্ধারণ তার থেকে যাচ্ছে তাই ভাড়া নিচ্ছে ইচ্ছা মতো। সেই সবগুলো সেক্টর ওয়াইজ আমরা কাজ করবো এবং আপনাদের নিয়ে কাজ করবো। জনাব শফিকুজ্জামান, আপনি তো জানেন যে আসলে কৃষকের যে দাম না পাওয়ার যে বিষয়টি আপনি বলছিলেন, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য ক্যাব তো নানান ধরনের পরামর্শ সবসময় দিয়ে আসছে বা বেশ কিছু প্রস্তাবনাও সবসময় ক্যাবের ছিল। এই জায়গাগুলোতে সরকারের সাথে কিভাবে আপনারা মানে এগুলো আসলে বাস্তবতায় নিয়ে আসার জন্য কি উদ্যোগ নিচ্ছেন বা নেওয়ার পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন? আমি যেটা করেছি, অ্যাকচুয়ালি আমার তো ব্যক্তিগত কিছু অ্যাডভান্টেজ আছে, যেহেতু এটা এই সেক্টর নিয়ে আমি কাজ করেছি। এখন আমি ক্যাবের প্ল্যাটফর্মে কিভাবে করব সেই জিনিসটা আমি অবশ্যই ক্যাবের যারা এক্সিকিউটিভ কমিটি আছে এবং আমাদের সবার ম্যান্ডেট নিয়ে করবো। সেখানে যে জিনিসটা হলো যে আমি সাপ্লাই চেনটাকে কিভাবে এস্টাবলিশ করা যায় এবং সেখানে আমার যে মধ্যস্বত্ব ভোগীর যেটা আছে, বিশেষ করে ফড়িয়া, আপনার আড়তদার, এই সিস্টেমটা ভেঙে কিভাবে আপনার সরাসরি কৃষকের পণ্য আপনার কনজিউমারদের মানে আপনার দোরগোড়ায় আসতে পারে, সেই জায়গায় মেবি হতে পারে এটা কৃষকদের একটা সমবায় পদ্ধতি করা এবং সেখানে কৃষকরা যাতে তার পণ্যটা সমবায়ের মাধ্যমে অর্থাৎ 10 জন মিলে সেটা ঢাকায় বা এরকম আমাদের বড় বড় শহরে যদি আমরা সেই সাপ্লাই চেনটা যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আপনার যেটা আজকে বললেন যে 100 টাকা নিচে কোনো সবজি নেয় বা 70 টাকার নিচে সবজি নেয়, এটা আমি বলবো যে অ্যাফোর্ডেবল প্রাইস হবে। এবং সেই জায়গায় একটা ভাবতে হবে যে আমরা পকেট থেকে যেটা এজ এ কনজিউমার হিসেবে খরচ করছি, এর যেন 80% টাকাটা যেন কৃষকের কাছে পায়। আর ন্যাচারালি তো আপনার বিপণন ব্যবস্থা, পরিবহন, এখানে তো একটা এক্সট্রা খরচ আছে। আর পেরিশেবল আইটেমে তো আপনার পচনশীল আইটেমের একটু ড্যামারেজও আছে, সেগুলোকে নিয়ে আমরা ডিল করতে চাই। অর্থাৎ আমরা মাঝখানের যে হাতগুলো যারা বসে বসে আপনার এই ব্যবসাটা করে নিচ্ছে, টাকাটা ভোক্তার পকেট থেকে নিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা এই লিঙ্কগুলো আমরা ভেঙে দেবো। আমরা সরাসরি ডাইরেক্ট যদি করতে পারি, সেই জায়গাটায় এস্টাবলিশ করতে পারলে আপনার কৃষকরা যেমন মূল্য পাবে আর ভোক্তা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আপনার সেই তার পণ্যটা পেতে পারবে বলে আমি বিশ্বাস। জনাব শফিকুজ্জামান, আপনি আরেকটা বিষয় আপনি জানেন যে আমাদের দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ, বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা, দুটি দেশ কিন্তু ইতিমধ্যে গণঅভ্যুত্থান হয়েছে। একটিতে আপনি জানেন যে গতকালকে গণঅভ্যুত্থান হয়ে সেখানকার সরকার প্রধান পালিয়ে গেছে। এর আগে শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে গণঅভ্যুত্থান হয়েছে। এই দুটি দেশেও কিন্তু মূল্যস্ফীতি অনেক কম, মানে যেটি আসলে বাংলাদেশের চেয়ে তারা আসলে কোনোটিতে 4 আছে, শ্রীলঙ্কায় 4% কাছাকাছি এবং নেপালে 2-এর কাছাকাছি, এবং ভারতেও কিন্তু মূল্যস্ফীতি, পাকিস্তানের মূল্যস্ফীতি অনেকটা কম। কিন্তু সেই জায়গাতে আমাদের দেশে একটা অভ্যুত্থানের পরে আমরা যদিও দুই ডিজিটে ছিলাম, সেটি এখন 1 ডিজিটে এসেছে, কিন্তু এই মানে হারটা আরও কমানোর সুযোগ ছিল কিনা, আপনি কি বলবেন? প্রথমত যে অভ্যুত্থানের যেটা, সেটা তো পলিটিক্যাল ইস্যু এবং শ্রীলঙ্কায় কিন্তু এখন মূল্যস্ফীতি মাইনাসে চলে গেছে, মানে আপনার নেগেটিভ মূল্যস্ফীতি। শ্রীলঙ্কা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আরেকটা জিনিস হলো, আমি মাঝে মাঝে বলি আসলে বাংলাদেশকে অন্য কোনো দেশের সাথে কম্পেয়ার করলে চলবে না। আমাদের একটু ছোট একটা দেশ, সেখানে 18 কোটি মানুষ, এবং আপনি শ্রীলঙ্কায় আপনার কত পপুলেশন, আপনার 20 মিলিয়ন, বাংলাদেশের থেকে হয়তো আপনার অনেক অনেক কম। নেপালেও কিন্তু একটা পপুলেশন দিক থেকে খুবই একটা ছোট দেশ। এখন বাংলাদেশের যে জিনিসটা হলো যে আমাদের এত একটা জনসংখ্যা এই এতটুকু জায়গায়, এটা ম্যানেজ করা কিন্তু একটা সরকার বা সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ হলো যে আমার প্রতিদিন কিন্তু আপনার চিনি লাগে 5,000 টন, তেল লাগে 5,000 টন, পেঁয়াজ লাগে 5 থেকে 6,000 টন। তা এই জিনিসটা যে আপনার উৎপাদন এবং আমাদের চাহিদা এবং আমাদের কন্টিনিউয়াস সাপ্লাই, এই জিনিসগুলো কিন্তু মানে খুব অন্য একটা দেশের উদাহরণ দিলে কিন্তু হবে না। কারণ আমাদের
বাজার ব্যবস্থাপনা বা এই সবকিছু কিন্তু খুবই আমি বলবো যে ট্র্যাডিশনাল সিস্টেমে চলে। সেই জায়গায় যে জিনিসটা আছে যে আমাদের আমরা ধরেন আমার সোশ্যাল সেফটি নেটের অনেক প্রোগ্রাম আছে, আমরা অনেক জায়গায় ভর্তুকি দিচ্ছি, কিন্তু এই ভর্তুকি গুলো কিন্তু আপনার যাদের প্রাপ্য সেখানে পাচ্ছে না, সেখানে গভর্নেন্সের ইস্যু আছে। সেই জায়গাগুলোতে আমরা আমরা এই ভয়েস গুলো রেজ করবো, অর্থাৎ কৃষকের সার যাতে কৃষকরা পায়, এটা যেন ওই ডিলাররা বা ওই যারা সার ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেশনের মধ্যে যাতে না পড়ে, আমরা কিন্তু ওই জায়গাগুলোতে ভেঙে দিতে চাই। আপনার এই জায়গাগুলোকে যদি আমরা এই অস্বচ্ছ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি আমরা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছতা আনতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের যে মূল্যস্ফীতির এই বিষয়গুলোর উপরে ইম্প্যাক্ট পড়বে। আর যেটা হয়েছে আমাদের একটা বোধহয় জায়গা আছে, এটা আমি সবার জন্যই বলবো, আমাদের বোধহয় একটু ধৈর্যচ্যুতিও ঘটছে, আমরা খুবই অস্থির এখনই। আমাদের যেটা কি বলে যে মানে এখনই অ্যাচিভ করতে হবে, কিন্তু একটা অ্যাচিভ করতে গেলে তো আপনাকে সেই সময়টা দিতে হবে বা সেই সুযোগটাও দিতে হবে, ধৈর্যচ্যুতি হলে হবে না। এবং আমাদের যে বাংলাদেশের যে জিনিসটা হলো যে মানুষের মধ্যে একটু বোধহয় ধৈর্যচ্যুতিও আমরা দেখছি, লক্ষ্য করছি। সেখানে আমরা আশা করছি যে একটা আমাদের দেশের বিশেষ করে আইন শৃঙ্খলা যেটা আছে সেই পরিস্থিতিও রিস্টোর হবে, এবং সেখানে আমরা একটি যে উদাহরণগুলো যেসব দেশের দিলেন, বিশেষ করে শ্রীলঙ্কা, তারা আবার রিগেইন করেছে, আমরা আবার রিগেইন করতে পারবো বলে আমার। শফিকুজ্জামান, আপনি যদি আরেকটা বিষয় বলতেন, আপনি প্রায় সময় বাজারে যখন ভোক্তা অধিকারে ছিলেন তখনও যখন আপনি বাজারে ভিজিটে যেতেন তখন কিন্তু ভোক্তাদের কাছে একটি কমন অভিযোগ যে বাজার মনিটরিং হয় না, আবার ভোক্তার পক্ষ থেকে বলা হয় যে তাদের পর্যাপ্ত লোকবল নাই। এই যে মানে দায় এড়ানো, এটি কি আসলে দায় এড়াতে পারে ভোক্তা অধিকার? এই বিষয়টা যদি একটু আপনি যুক্ত করতেন। আসলে এটা ওভাবে আপনার হয়তো বাইরে থেকে এইভাবে মনে হয়, এটা দায় এড়ানোর বিষয়টা সবার তো একটা ম্যাক্সিমাম আপনার ক্যাপাসিটি আছে। বিশেষ করে ভোক্তা অধিকারে আপনার জেলা পর্যায়ে মাত্র একজন এডি থাকেন আর একজন আপনার ওখানে সহায়তাকারী একজন থাকেন। একটা জেলায় আপনার যদি ধরেন একটা বড় জেলায় আপনার 12-13টা উপজেলা আছে, সেখানে ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসলে এই একজন লোককে দিয়ে এটা তো এটা অসম্ভব একটা ব্যাপার। সেখানে আমাদের আদার্স যারা আছে, বিশেষ করে জেলা প্রশাসকরা আছেন, ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, ওখানে উপজেলা নির্বাহী অফিসাররা আছেন, তারাও প্যারালালি কাজ করছে। বাট যেটা আছে যে সরকারিভাবে এই বাজার অভিযান করে বা ইয়ে করে যে আপনার খুব বেশি সফলতা পাওয়া যাবে সেটাও নয়। কারণ হলো যে আপনার এত ব্যাপক আমাদের বাজার ব্যবস্থা বা এত মানে হাট বাজার থেকে শুরু করে এত দোকান, এগুলো তো এইভাবে সম্ভব না। সেই জায়গায় আমরা ক্যাবের পক্ষ থেকে আমার বর্তমান যে অ্যাসাইনমেন্ট, সেখানে আমরা ওই ভয়েসটা রেজ করবো, অর্থাৎ আমি জনগণকে এখানে উদ্বুদ্ধ যদি করতে পারি তখন এই জনগণই এটা প্রতিবাদ করবে। অর্থাৎ যেখানেই অব্যবস্থাপনা আছে সেই জায়গাগুলোতে আপনার জনগণ আপনার এটা প্রতিবাদ করবে, সেই ভয়েসটা রেজ করা দরকার, সেই অ্যাওয়ারনেসটা বিল্ড করা দরকার। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, আমাদের দেশে আইন আছে আপনার প্যাকেটজাত আইন, এটা শিল্প মন্ত্রণালয়ের বেস্টের আইন। অর্থাৎ আমাদের এই যে কনজিউমার প্রোডাক্ট যেটা আছে সেটা আপনার প্যাকেটে বিক্রি করতে হবে। এখন আমাদের এখনো কিন্তু আমার আইন আছে বাংলাদেশে, কিন্তু এখন আমরা সেটা খোলা বিক্রি করি। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা কিন্তু এই আইনের ব্যত্যয় করছি। এখন আপনি বলতে পারেন যে কেন আমরা প্যাকেটজাত করতে পারবো না, এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সেটা হলো সে আপনার এখানে কস্টিং কিছু বেড়ে যায়, আবার আমাদের রিফাইনারি বা আমাদের যারা উৎপাদনকারী তারা হয়তো প্রস্তুত না। তো সেই জায়গাগুলোতে আমাদের আসলে আমাদের যে আইনগুলো আছে সেগুলো যাতে এটা বাজারে যাতে এটা প্রতিফলন হয় সেটা নিয়ে আমাদের এখন এটা নিয়ে আমি কাজ করব। আর যতক্ষণে আমরা জনগণকে সচেতন না করতে পারি তখন এই সরকারি দপ্তর বা যে কয়েকটা অফিস আছে এরা এইভাবে কিন্তু মনিটর করে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। এটা তো আসলে অনেক ব্যাপক। সেই কারণে আমি মনে করি যে এখানে জনগণকে উদ্বুদ্ধ করে জনগণকে যখন সম্পৃক্ত করতে পারি তখনই আপনার এটি সম্ভব বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনি আজকে আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নতুন সভাপতি AHM শফিকুজ্জামান, যিনি এর আগে
দায়িত্ব পালন করেছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক হিসাবে এবং এরপর শ্রম মন্ত্রণালয়ের সচিব ছিলেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যারা দর্শকরা অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে পক্ষ থেকে ক্যাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আর্থিক স্বাধীনতা প্রয়োজন, তবে এটি সময় সাপেক্ষ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণের চ্যালেঞ্জ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, সফট মোরাল ট্রেনিংয়ের উপর গুরুত্ব দিতে হবে। বলেন, সৎ মানুষ তৈরি করতে না পারলে দেশ আগাবে না। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, পিএসসির সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। আর দেশে বেশ কিছু বিষয়ে মৌলিক পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। Financial autonomy and also as well as operational autonomy. Operational autonomy কিন্তু একটু সহজ, তবে কিন্তু আমার ফাইন্যান্সিয়াল অটোনমিটা দিতে হলে কিন্তু বহু চিন্তা ভাবনা করতে হবে অনেক রকম, কারণ এটা ইট মে ওপেন প্যান্ডোরাস বক্স। যে সমস্ত মেধাবীরা আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত আওয়ামী ঘরানার না নিজস্ব যোগ্যতায়, তাদেরকে আবার পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়া হতো। ভয়াবহ একটা অবস্থা, মানে সম্পূর্ণ দেশটাকে যখন নিজের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটাকেও বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল। 18 মাস সময় এটা কিন্তু মৌলিক পরিবর্তনের জন্য যথেষ্ট সময় না, এটা কোনো অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট সময় না, কিংবা সাংগঠনিক কিংবা কি বলে যে সাংবিধানিক পরিবর্তনের জন্য যথেষ্ট না। তার মধ্যেও আমরা কিন্তু চেষ্টা করেছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় 30% অবদান রাখছে এবং শিল্প কর্মসংস্থানের 85% সৃষ্টি করেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, এ পর্যন্ত প্রায় 2800 উদ্যোক্তাকে 185 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাজধানীতে বায়ার সেলার সামিট 2025-এর সমাপনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা এ তথ্য জানান। মোহাম্মদ ইকবাল 28 বছর ধরেই বুনছেন খাঁটি রেশমের শাড়ি। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঢাকার মিরপুরে বোনা হচ্ছে কাতান শাড়ি। হাজারো কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি এই শাড়ি এখন দেশের অন্যতম আয়বর্ধক ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে। কোনোটা 1 সপ্তাহ, কোনোটা 15 দিন, কোনোটা 10 দিন, মানে কাজের বিষয় দেখা যেমন শাড়ির যেরকম হয়, এক একটা কাজ ভারী হালকা থাকে না। রঙের বাহার আর নকশার বৈচিত্র্যে এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের নিয়ে ক্রেতা বিক্রেতার সম্মেলন 2025-এ তাই আয়োজন করা হয়েছে মিরপুর কাতান শাড়ির র্যাম্প শো, যেখানে ক্রেতাদের সামনে শিল্পায়িত করা হচ্ছে বাহারি কাতান শাড়ি। এছাড়া দেশের 25টি এসএমই ক্লাস্টার ও নারী উদ্যোক্তাদের 46টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য ও সরবরাহ সক্ষমতা বাণিজ্যিক ক্রেতা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রদর্শন করেন। আমরা অনেকগুলো বায়ার এবং সাপ্লাইকে একসাথে দেখতে পাচ্ছি। এই ধরনের এক্সিবিশনগুলো আমরা যারা উদ্যোক্তা আছে আমাদেরকে অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করার জন্য উৎসাহ দেয়। সমাপনী দিনে শিল্প উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা ক্রেতার সামনে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন। এই আয়োজন নিঃসন্দেহে ক্রেতা বিক্রেতার সম্পর্ক জোরদার করবে, নতুন বাজারের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া সামিটে প্রায় 50টি চেইন বায়ার হাউস অংশগ্রহণ করে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে বের হওয়া এ সংক্রান্ত খবর সঠিক নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা 30 থেকে 40টি গাড়ি জব্দ করেছে সরকার। এক একটি গাড়ির দাম 5 কোটি টাকা। এসব গাড়ি নির্বাচনের সময় ব্যবহার করা হবে। আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে মাঠ প্রশাসন কর্মকর্তাদের জন্য 300 গাড়ি কেনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। কোনো প্রশ্নই আসে না, কোনো গাড়ি কেনার জন্য আমরা ইস্যু করি নাই। এখন এটা পাবে যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা একটা প্রপোজাল দিয়ে দিয়েছে, সেটা আমি তো বন্ধ করে দিচ্ছি। ওটা কেন ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে, এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর পড়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না।
সেটা যে আমি রিসেন্ট আমরা অলরেডি অ্যালাউ করেছি। আমার একজাক্টলি মনে নাই, প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমি অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, শেয়ার বাজারের সবশেষ অবস্থা কি এই মুহূর্তে সেটি দেখে নিতে চাই। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রধান 3টি সূচকই নিম্নমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 37 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5500 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি 8 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 1195 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি, সেটি 15 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 2137 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 6,863 কোটি টাকা। 70টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 268টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 59টি কোম্পানির শেয়ারের দর। এটি বলা চলে যে গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে নিম্নমুখী একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা জানাবো স্বর্ণ মুদ্রার দাম। এই মুহূর্তে দেখে নিতে চাই স্বর্ণের দাম দেখে কী অবস্থা রয়েছে। আমরা মুদ্রার দাম আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার যেটি, সেটি 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 142 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 137 টাকায়। পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 16 টাকায়। সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 31 টাকায় এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটি প্রতি ভরির দাম রয়েছে 1,85,947 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,77,503 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,52,145 টাকা এবং সনাতন স্বর্ণের দাম প্রতি ভরির দাম রয়েছে 1,26,146 টাকা। একই সাথে জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 22 ক্যারেটের রূপা যেটি, সেটি প্রতি ভরির দাম রয়েছে 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,883 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। বগুড়ায় গেল কয়েক বছরের চেয়ে এবছর পেঁপে আবাদ বেড়েছে। কৃষকরা জানান স্বল্প খরচে লাভ বেশি, বাজারও চড়া, এতে খুশি তারা। আর এ কারণেই এই ফল চাষে আগ্রহী হচ্ছেন নতুন নতুন উদ্যোক্তারা। আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষে প্রয়োজনীয় পরামর্শ দিতে কাজ করছে কৃষি বিভাগও। আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 4 থেকে 8 ফুট উচ্চতার প্রতিটি গাছেই পেঁপে। গাছে 1 কেজি থেকে 7 কেজি ওজনের পেঁপেও আছে। দেশি জাতের পাশাপাশি উন্নত শাহী, রেড লেডি, ফার্স্ট লেডি সহ হাইব্রিড জাতের পেঁপের আবাদ হচ্ছে বগুড়ার বিভিন্ন উপজেলায়। কৃষকরা জানায় পেঁপে চাষে উৎপাদন খরচ কম। জমি প্রস্তুত করে চারা রোপণের পর জৈব সার ছাড়া অন্য কোনো খরচ নেই। কম পরিশ্রমে ফলনও ভালো পাওয়া যায়। 1 বিঘা জমিতে সর্বোচ্চ 350 চারা রোপণ করা যায়। একটি গাছে 2 বছর পর্যন্ত ফল ধরে। আমার 3.5 বিঘা মাটি এই যাবত আমার 3 লক্ষ টাকা খরচ হয়েছে। আর অলরেডি এইদিকে আমি 1 লক্ষ টাকা বিক্রি করতেছি। আর আমি আশা করতেছি যে আমার 9 থেকে 10 লক্ষ টাকা বিক্রি হবে। পেঁপে ফসলটা একটু মোটামুটি লাভজনক ফসল, এক পরিশ্রম কম। ভালো ফলন ও বাজার দর ভালো পাওয়ায় খুশি কৃষক। পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন অনেক উদ্যোক্তা। পেঁপের গাছ যদি জিন্দা থাকে, ভালো থাকে, তাহলে আর লাভ আছে। 10 টাকা 15 টাকা যখন পাইকারি দেয় এখন বর্তমানে বাজারে, তারপরেও লাভ হয়। প্রথম চান্সে যে খরচটা হয় শুধু ওটাই হয়, তারপরে খুব সামান্য খরচ লাগে। আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রথমে আপনারা উঁচু জমি নির্বাচন করবেন, সাথে পর্যাপ্ত জৈব সার। আমাদের কিছু ট্রাইকো কম্পোস্ট আছে, এগুলো খুব ভালো কাজ করে। বিশেষ করে আমাদের যেগুলো ফাঙ্গাস মাটিতে আমাদের শিকড়কে নষ্ট করে, ওর জন্য ভালো কাজ করে।
তো তারা যদি এটা ব্যবহার করতে পারে আশা করা যায় তারা পেঁপেতে ভালো করবে। কৃষি বিভাগের তথ্যমতে প্রতি হেক্টর জমিতে 27 থেকে 30 মণ পর্যন্ত পেঁপের উৎপাদন হচ্ছে। বগুড়ায় গত বছর 850 হেক্টর জমিতে চাষ হলেও এবছর 1000 হেক্টর জমিতে চাষ হয়েছে, যা থেকে 30,000 টন পেঁপে পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের চাকরির বাজার আগের ধারণার চেয়েও বেশি সংকুচিত হয়েছে। গত মার্চ পর্যন্ত এক বছরের প্রত্যাশার চেয়ে 9,11,000 কম কর্মসংস্থান তৈরি হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের নতুন পরিসংখ্যানে দেখা যায়, পরিসংখ্যানটি প্রকাশিত হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। ফলে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ফেডারেল রিজার্ভের উপর সুদহার কমানোর চাপও বাড়বে। এই পরিসংখ্যানকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে সেখানে। পূর্ববর্তী প্রশাসনকে দায়ী করেছে হোয়াইট হাউস। দর্শক, এই ছিল আজকের বিজনেস আওয়ারের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।